অনুষ্ঠান অনুষ্ঠান এম্পাওয়ারিং জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড আইডেন্টিফাই ফ্যাক্ট ফ্রম ফেক প্রকল্পের আওতায় দ্য এশিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আর্টিকেল 19 বাস্তবায়নে প্রচারিত কমিউনিটি রেডিও নাফ 99.2 FM শ্রোতা বন্ধু আলার্জিয়ার এই আয়োজনের মাঝে আর চারজন অতিথি আর লই এডে আলোচনা অংশগ্রহণ করিব। তার মধ্যে আর আছে আর্টিকেল 19 এর সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে। আপনারা আজকে যে টক শোটা দেখছেন, এই টক শোটা এশিয়া ফাউন্ডেশনের একটা প্রজেক্টের আওতায় আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টে আমি কোঅর্ডিনেটর হিসেবে আছি। জি, ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন অতিথি আমাদের সাথে সংযুক্ত আছেন, যিনি ফ্যাক্ট চেকার হিসাবে অনেক বিশেষজ্ঞ। আমরা ওনার সাথে একটু পরিচিত হব। ধন্যবাদ। আমার নাম হচ্ছে সুভাষিত দাসরাজি। আমি হচ্ছে একজন ফ্যাক্ট চেকার এবং একজন গবেষক। আমি হচ্ছে বিভিন্ন ভুল তথ্য, অপতথ্য এবং গুজব নিয়ে কাজ করি। কারো কথা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই আয়োজনে যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে আমাদের যারা শ্রোতা আছে তারা অনেকগুলো বিষয় জানতে পারবে। বিশেষ করে স্থানীয় যারা এখানে কাজ করেন তারাও এই বিষয়গুলা জানবেন এবং আমাদের যারা সিনিয়র এখানে সাংবাদিক মহোদয়রা আছেন ওনাদের সাথেও আমরা জানবো আসলে এই মিথ্যা এবং ভুল তথ্যের প্রভাব এবং গণমাধ্যমের যে চ্যালেঞ্জগুলা এই বিষয়গুলা নিয়ে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি দিলদার বেগম আর আমি হারুন রশিদ। টেকনাফ উপজেলার সোয়ান ইউনিয়ন একান পৌরসভার 125 গ্রাম ও উকিয়া উপজেলার অর্ধেকেরও বেশি এলাকাত 100 গ্রামের স্থানীয় জনগোষ্ঠী এবং বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী সহ প্রায় 7 লক্ষাধিক শ্রোতা এই অনুষ্ঠান রেডিও সেট মোবাইলের FM অপশনত বিনা খরচে সরাসরি ফোনিত ফারণ। তাছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তটি অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমেও ফোনিত ফারণ। শুনতে হলে গুগলত radionav.com চার্জ দিলে পাই যাবানকৈ রেডিও নাফর অনলাইন পেজত অন এয়ার লেখাত ক্লিক করলে শোনা যাইব রেডিও নাফর অনুষ্ঠানমালা। আর এই অনুষ্ঠান রেডিও নাফর ফেসবুক পেজতো একযোগে প্রচারত। শ্রোতা বন্ধু ওলানোরও চাইলে আর এই অনুষ্ঠানের মাঝে সংযুক্ত ফারণ আর স্টুডিওর মোবাইল নম্বর 018822117222 এই নম্বরের মাঝে জানাই ফারণ আর মতামত প্রশ্ন করি ফারণ অতিথির হাসে আজি আর বিষয় লইয়ার। শ্রোতা বন্ধু তথ্য জানা এবং জানানোয়ান এখন শুধু আর মূলধারার গণমাধ্যমের হাতত নাই, প্রায় বেগুনের হাততেই এখন স্মার্টফোন। এতলাই আজিয়া বেগুনেই লেখক বেগুনেই সংবাদ পরিবেশক ওইজার গই নিমিষেই। আর এর মাধ্যমে সত্য মিথ্যা যাচাই নগরী ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়াই ফরের বিচিত্র রকমের তথ্য বোধ সময় এর ফাদত ফরের মূলধারার গণমাধ্যম। একই ব্যক্তির একাধিকবার মৃত্যুর ঘটনাও ছড়াই ফরার তথ্য আরা জানি। এর পাশাপাশি শব্দ ছবি লইও বোধকে এই ঘটনার জন্ম দেয় তার বুড়ি বুড়ি প্রমাণ আরা রোজই কম বেশি পাই থাকি। এসব প্রতিরোধে আনা হইলে নতুন নতুন এসব প্রতিরোধের লাই আনা ওর নতুন নতুন আইন ও বিধিনিষেধ। কিন্তু এসবই কি সমাধান আইব বা সমাধান আইতে পারে? আরা মনে করি বিভ্রান্তিমূলক তথ্যর ফাঁদত যাতে নপরি ইয়ানোর লাই বেগুনের আগে আরার প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং মিডিয়া সাক্ষরতা। হ্যাঁ, যা শুনছিলাম দ্য এশিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আর্টিকেল 19 মিডিয়া সাক্ষরতা বাড়াতে বাস্তবায়ন করছে এম্পাওয়ারিং জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড HRD টু আইডেন্টিফাই ফ্যাক্ট ফ্রম ফেক। এই প্রকল্পটি অপতথ্য ভুল তথ্য প্রতিহত করা এবং মিডিয়া লিটারেসি বিষয়ে সাংবাদিক অ্যাক্টিভিস্টদের দক্ষ করে তোলাই এর উদ্দেশ্য। আজকে আমরা আলোচনা শুরু করতে চাই মিথ্যা ও ভুল তথ্যের প্রভাব ও গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে অতিথিদের সাথে। প্রথমে আলোচনা শুরু করতে চাই এই প্রকল্পের কোঅর্ডিনেটর জনাব মরিয়ম শেলির কাছ থেকে আমরা শুরু করব। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যা ও ভুল তথ্যের যে প্রভাব এবং গণমাধ্যমের চ্যালেঞ্জ এত প্রাসঙ্গিক কেনই বা এর গুরুত্ব, এই প্রকল্পের আওতায় আপনারা কি কার্যক্রম পরিচালনা করছেন যদি আমাদের এই বিষয়ে শ্রোতাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের মানে আমি চট্টগ্রামের কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। তা আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি যে ভাষায় জানি আর কি সে ভাষায় বলার চেষ্টা করছি সহজ করে। আর্টিকেল 19 কাজ করে মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের অধিকার এইগুলো নিয়ে এবং এইগুলো আসলে সবচেয়ে বেশি এক্সারসাইজ করে হলো সাংবাদিক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, মানবাধিকার
যে কারণে কিন্তু এই প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মূল স্টেক হোল্ডারই কিন্তু আমরা বলছি যে দক্ষতা বিকাশ করব কাদের কোন কোন কাদেরকে, সেটা হলো সাংবাদিক, ব্লগার এবং মানবাধিকার কর্মীদেরকে। এবং এটা এত প্রাসঙ্গিক এই কারণেই যে আপনারা জানেন যে সাংবাদিক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী তারা বিভিন্ন সোর্স থেকে বর্তমানে কিন্তু তথ্য নিয়ে তারা তথ্যটা ব্যবহার করে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এবং প্রতিটা মানুষের হাতে এখন স্মার্টফোন থাকার কারণে কিন্তু তথ্য খুব সহজেই আমরা তথ্য পেয়ে যাই। আমি যদি এই সময়ের কথাই বলি, গত রাতেই কিন্তু আমরা ফেসবুকে দেখেছি যে ৩ জন শিক্ষার্থী এই কোটা আন্দোলন করতে যেয়ে মারা গেছে। আসলে কিন্তু এটা কি সত্য? সত্য না। এই যে মিথ্যা তথ্য আমাদের জীবনে যে গভীর সংকট তৈরি করছে, যে কোনো জিনিসকে চ্যালেঞ্জের কাছে নিয়ে আসছে, সেই জায়গাটা যেন একটু নিরাপদ হয়, সেই জায়গাটা থেকে যেন বিশেষ করে আমাদের যারা সাংবাদিক আছেন তারা যেন এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারে, সেই জন্যই আসলে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা। আমরা ধন্যবাদ জানাবো এশিয়া ফাউন্ডেশনকে। এশিয়া ফাউন্ডেশন এরকম একটা প্রজেক্টে আমাদেরকে ফান্ড করেছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের এখানে শুভাশিস আছে, শুভাশিস ওনার এবং শুভাশিস সহ আরো ৩ জন আছেন যারা ফ্যাক্ট চেকিং এ দীর্ঘদিন ধরে কাজ করছেন। ওনারা আমাদের এই প্রজেক্টে আমাদেরকে হেল্প করছেন। পাশাপাশি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার টেকনাফের যে সাংবাদিক ২ জন ভাই আজকে আমাদের সাথে আছেন, আর্টিকেল 19 এর এই রেডিও টক শোতে এসছেন এবং তারা আলোচনা করবেন তাদের প্রাত্যহিক জীবনের, তাদের প্রফেশনালে যে জায়গা থেকে বলবেন যে আসলেই আমরা মিথ্যা তথ্য, ভুল তথ্য মাধ্যমে কিভাবে মিডিয়া আসলে সাধারণ মানুষের কাছেও মানে বিতর্কের একটা জায়গা তৈরি করে ফেলছে কিংবা নিজেরা বিতর্কিত হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে কিভাবে আমরা ফিরে আসতে পারি সেই জায়গাটা নিয়ে ওনারা যেমন বলবেন, শুভাশিসু আপনাদের সহযোগিতা করবে। এবং আমরা চাইবো যে এই প্রজেক্টের মাধ্যমে এবং এই প্রকল্পের মাধ্যমে বা এই রেডিও টক শোর মাধ্যমে যত নাম আপনাদের রেডিওর যে এলাকায় জেলা কমিউনিটিতে আসলে শোনে, তারাও যেন এই বিষয়টা নিয়ে উপকৃত হয়, সেই জায়গাটা প্রকাশ করার জন্যই কিন্তু আমরা এই টক শো গুলো রেখেছি, যাতে কমিউনিটি রেডিওর সাথে আমাদের কোলাবোরেশন বৃদ্ধি হবে, পাশাপাশি ওই কমিউনিটিতে যারা আছে তারাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে। ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো যদি দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আছেন আমাদের সাথে শুধু ঢাকা থেকে। আরও কিছু জানবো আপনার কাছ থেকে। আমাদের আরেকজন অতিথি সংযুক্ত আছেন, আমরা কিন্তু ওনার কাছে আরও একটু পরে যাইতে চাই। আমরা এখানে যেহেতু স্থানীয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কিন্তু আমাদের 2 জন অতিথি এখানে আছেন, ওনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো। প্রথমে জাভেদ ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাই, পেশাগত কারণে সাধারণত মানুষ থেকে আপনাদের এই বিষয়টি নিয়ে বেশি সচেতন থাকতে হয়, তথ্য গ্রহণ ও যাচাই বাছাই করে এবং মানুষের কাছে পৌঁছানো দেওয়া আপনাদের কাজ। যদি বলি আপনারা পেশাগত জায়গা থেকে বর্তমান পরিস্থিতিতে কি ভুল তথ্যের কারণে আপনারা কি ধরনের চ্যালেঞ্জে মুখোমুখি হচ্ছেন, এই বিষয়টি আমরা দুজনের কাছ থেকে জানতে চাইবো। আমরা প্রথমে জাভেদ ভাই থেকে শুরু করতে চাই। ধন্যবাদ রেডিও নাভ সহ যে আর্টিকেল 19 এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাদেরকে সংযুক্ত রেখেছেন। আসলে আমরা যারা সংবাদকর্মী, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার কোনো একটা ঘটনা, কোনো নিউজ, কোনো কিছু হলে আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, যাদের ভিকটিম, যাদের রিলেটিভ, পক্ষে বিপক্ষে সবগুলো জায়গা থেকে আমরা তাদের বক্তব্য নিয়ে তাদের বিভিন্ন যে ক্রস চেক করে আমরা তথ্যগুলো আমাদের সেটা আছে। কিন্তু বর্তমান সময়ে যে মোবাইলের গ্লোবালাইজেশনের যে যুগ, সেই যুগে আমরা দেখি গণমাধ্যমের বাইরে যারা অনেক সময় ব্লগার বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, এরা দেখি বিভিন্নভাবে তাদের যে বিভিন্ন ফেক আইডি থাকে, বিভিন্ন নামে বেনামে, সেখান থেকে বিভিন্ন ভুল তথ্য অথবা বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য তারা এখন অনেক সময় দেখা যায় যে কোথাও কোথাও তাদের ভিউজ বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে তথ্যগুলো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক পরিবেশ তৈরি করেছে, যেখানে আমরা যেন গণমাধ্যম কর্মী আমরাও বিভ্রান্ত হই যে বিভিন্ন ফেসবুকে গণমাধ্যম না, যে সোশ্যাল মিডিয়াগুলোতে যেসব তথ্য অনেক সময় দেখা যায় খুব
পরিচিত মানুষজন যারা আসলে দায়িত্বপূর্ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, এমন মানুষের কাছ থেকেও অনেক সময় যে বিভিন্ন তথ্য আসে এগুলো ভুল তথ্য, যেগুলো আমরা আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যে আমাদের নিউজ যে মানুষের যে চাহিদা এখন বর্তমান যে যুগ, মোবাইল হাতে থাকার কারণে মানুষ খুব দ্রুত তাদের ইনফরমেশনটুকু জানতে চায় এবং সঠিকটুকু জানতে চায়। সেই সঠিক তথ্য দিতে গিয়ে আমরা যখন একটু বিলম্বিত করি, আমরা যদি একটু দেরি করি, আমরা যেহেতু ক্রস চেক করতে হয়, কোয়ারি করতে হয়, হ্যাঁ, সঠিক তথ্য জানাতে হয়, তখন দেখা যায় অনেকে অনেকভাবে সে তথ্য ছড়িয়ে দিচ্ছে। আসলে কে সাংবাদিক, কে গণমাধ্যম কর্মী, কে ব্লগার না কে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে, কে গুজব ছড়াচ্ছে, সেটাও এখন চিহ্নিত করা টাফ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা দূর করা দরকার এবং তার জন্য যদি সারা দেশে কোনো একটা সেল করা যায় যে কোনো ঘটনা ঘটলে যাতে একটা জাস্টিফাই করে একটা জায়গা থেকে যদি সে তথ্যগুলো দেওয়ার সুযোগ থাকে। এখন যদিও বা আইন আছে যে এখানে অনেক বিধিবিধান আছে, কিন্তু আইন বিধিবিধান অনেক সময় কার্যকর করতে করতে সময় হয়ে যায়। যে এখন তথ্য অধিকার আইন রয়েছে যে কোনো প্রত্যেকটা অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োজিত হয়, কিন্তু আমরা অনেক সময় দেখি সিটিজেন সার্চার বাইরে অটকানো থাকে না। অনেক সময় দেখি আসলে তথ্য প্রদানকারী কর্মকর্তাই তথ্য দিতে গড়িমসি করছে, সেটা নিতে নিতে 1 মাস সময় লাগে। হ্যাঁ, আবেদন করতে হয়। এইভাবে করতে করতে এখানে যে নিউজে যে নিউজ সেন্স যেটা সেটা চলে যায়। তখন আমাদের যে অনেক সময় আমরা বাধাগ্রস্ত, আমরা সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারি না। এক্ষেত্রে আমাদের যে সাংবাদিকতায় অনেক কিছুতে আমাদের ব্যাঘাত ঘটছে। সেই কারণে যে আমাদের লিঙ্গার হওয়ার কারণে, দেরিতে আমরা তথ্য পাওয়ার কারণে অন্যরা সেটা গুজব ছড়িয়ে সারা দেশে উল্টাপাল্টা অনেক কিছু ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। এক্ষেত্রে আমাদের জন্য দ্রুত যাতে আমরা তথ্যপত্র পাই, সেটা আরও এফেক্টিভলি পাওয়া, শুধু আইন করে নয়, সচেতনতা বৃদ্ধি করে, দায়িত্বশীল কর্মকর্তাদেরকে আরও সচেতন করে, আমরা যারা সংবাদকর্মী আমরাও নিজেরাও আরও সচেতন হই, আমরা যাতে সঠিক তথ্যপত্র পাই, এই দিকে আমাদের মনোনিবেশ করা দরকার বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে একজন শ্রোতা বারবার সংযুক্ত হতে চাচ্ছে, আমরা একটু নিতে চাই ওনার কথা। আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার নাম ঠিকানা আর প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম আনাম নাফিরা হলাম জি, আরেকটা চাচ্ছিলাম যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কোনো একটা বিষয়ে তথ্য পায় কিন্তু কোন এখানে তথ্য পায় আসলে সঠিক তথ্যটা সবার মাধ্যমে থাকবে। জি, শ্রোতা অনে রেডিও শুনতে থাকুন। আসলে এই যে আরা এই আমি আলোচনাতে আসছিলাম যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই তথ্য কিন্তু পরিবর্তন হইতে থাকে। আরা ঠিক আলোচনার মাঝে নিশ্চয়ই অনর মতামত তান আরা জানাইম। আরা কিন্তু এই বিষয় কান লইয়ারে আরা একটু আরার যে আরেকজন সম্মানিত আরার এডে উপস্থিত আছে আর জসিম মাহমুদ, জনাব জসিম মাহমুদ, ওনার কাছে যাইতাম চাই এই যে জাভেদ বেগ সেলর হতা হই আসলে অনতিও জানতাম চাই আসলে কি কি চ্যালেঞ্জ গিন অনরা মুখোমুখি হন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। নাপ রেডিওকে ধন্যবাদ জানাই প্রথমে। আমাদের সংবাদ সংগ্রহ করতে অনেক চ্যালেঞ্জ নিয়ে পড়তে হয়। জি, এখন বিভিন্ন জনে মানে এমনি বেনামে নামে বিভিন্ন পেজ খুলে, পেজের জি। মাধ্যমে অনেকে মানে এটা ভুল তথ্য, অনেক সময় ভুল তথ্য পেজে ছেড়ে দিয়ে এটা ভিউ বাড়াতে চায় জি, অনেকদিন। আমরা অনেক সময় একটা যেমন সীমান্তের নিউজ এখন জি, সীমান্তের নিউজের জন্য আমরা বিভিন্ন জন থেকে বক্তব্য নিতে চাই কিন্তু পাচ্ছি না। জি, আমরা নিউজটা পাঠাইলেও বক্তব্য ছাড়া ছাপানো হচ্ছে না। জি, অনেক ছেলে কেউ কোনো কর্মকর্তা কথাও বলতে চাচ্ছে না। হুম, এইভাবে আমরা অনেক চ্যালেঞ্জিং এ পড়ে থাকি, কিন্তু ঘটনাই সঠিক কিন্তু আমরা পাবলিশ করতে পারতেছি না। জি। এইসব দিক দিয়ে মানে এগুলা মনিটরিং করতে হবে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা যে শুনতেছিলাম আমাদের স্থানীয় পর্যায়ে যে সিনিয়র ২ জন সাংবাদিক আমাদের এখানে উপস্থিত আছে, তাদের সাথে আমরা একটু আমাদের আরেকজন যে অতিথি সংযুক্ত আছেন, দীর্ঘ সময় আমাদের সাথে আছেন, ওনার কাছে একটু যেতে চাই। আমাদের জনাব শুভাশিস আ রায় দীপ উনার কাছে। এই যে আমরা আমাদের যে শুনতেছিলাম আসলে সময় সাথে এই যে সঠিকতা যাচাই এবং পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে যে গুজব এবং কারো বিষয়ে তথ্য ভুল কি সঠিক এই বিষয়ে সমাধান হতে হয়। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে এবং এর উপর ভিত্তি করে আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই, শুনতে চাই। ধন্যবাদ। আহ, শুরুতে আমার একটা মতামত দিতাম। আমার যেটা মনে হয় যে কোনো একটা সংবাদ বা কোনো একটা তথ্য দ্রুত উৎপাদন থেকেও বেশি জরুরি সঠিকভাবে উৎপাদন। অবশ্যই কোন তথ্যের আসলে যত তাড়াতাড়ি এটা মানে মানুষের কাছে পৌঁছানো যায় ওটা একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। কিন্তু এর থেকেও বেশি প্রয়োজনীয়তা হচ্ছে এটা সঠিক তথ্যটা জানা যায়। নাইলে কি হয় মানে আপনি দ্রুত একটা নিউজ দিয়ে দিন, আপনি গণমাধ্যমের কি রেসপন্সিবিলিটি জায়গা থাকবে একটা সংবাদ বা একটা তথ্য হয়তো আমরা খুব দ্রুত দিয়ে দিই, তথ্যটা যদি সঠিক
বাংলাদেশ কোনো একটা ফিগার আসতেছেন, তো উনি হচ্ছে বাংলাদেশে একটা সার্টেন টাইমে পারফর্ম করবেন, তো এই কারণে হচ্ছে দেখা যায় যে তার টিকেটের বিভিন্ন মূল্য দেন, যে এত টাকা একটা টিকিট পাওয়া যাবে, অত টাকা টিকিট পাওয়া যাবে, প্রাইস গুলো প্রায় 2000 থেকে 5000 এমন ছিল। তো এই নিউজটা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া সবাই কিন্তু এটা কভার করে, কেউ একটু চেক করে এটাকে হয়তো অত বেশি ইম্পর্টেন্স দিবে না, কিন্তু একটা মূলধারা গণমাধ্যম যদি এটা দেয় এবং তারা কিছু বেশি গুরুত্ব দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে গণমাধ্যমের সাংবাদিকদের ভূমিকা তো এখানে অনস্বীকার্য। কারণ হচ্ছে গুজব প্রতিরোধে আমরা সবসময় বলি, এখানে আসলে আপনি ফ্যাক্ট চেকার বলেন, বাকি যারা আছে, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে এখানে সাংবাদিক, তাই না? যে কোনো গুজবকে যদি কোনো একটা কি বলে অথেন্টিক কোনো একটা নিউজ মাধ্যমের দ্বারা এটারে প্রকাশ না করা হয়, তখন দেখা যায় ওইটার ভূমিকা খুব একটা বেশি থাকে না। মানুষের মধ্যে এই লিটারেসিটা এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে যে মানুষ যে কোনো বিষয়ে বিশ্বাস করে, সে সোর্সের উপর বেস করে বিশ্বাস করে। আপনি একটা র্যান্ডম স্ট্যাটাস দেন, মানে বিশ্বাস করবে, কিন্তু একটা ভালো সংখ্যক মানুষের বাংলাদেশে এটা মেবি এনজিও বা সবার কাজ করার মাধ্যমে তো সবার মধ্যে একটা লেভেলে লিটারেসি আসছে যে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা, এটা আস্তে আস্তে কমছে, আমি বলবো না পুরোপুরি কমছে, বাট এটা মানে উন্নতি হচ্ছে। কিন্তু ওই যে মূলধারার সাংবাদিকতায় যদি এই বা ওভারঅল সাংবাদিকতায় যদি এই সত্য প্রচারের যে মেন্টালিটিটা, এটা যতটুকু পারবে, যত ভালো ভূমিকা দিতে পারবে, তত জিনিসটা আস্তে আস্তে রোগের দিকে যাবে, তো ইনফরমেশনের যে কনসিকুয়েন্স আছে এটা আস্তে আস্তে কমবে। জি ধন্যবাদ। আর হাসে বহুতজন মোবাইলের মধ্যে সংযুক্ত হইতো স্যার। আর হাসে একজন কল করছে। আসসালামু আলাইকুম শ্রোতা, আমার নাম ঠিকানা হয় প্রশ্ন বা মতামত জানাতে পারেন। জি আমরা আসলে অন্যান্য শরীর নিউজ অন্যান্য ভুল নিউজ অনেকে তো হায়ারে ভোট দিলে নিউজ করে অন্যান্য শরীর অন্যান্য ভুল যেগুলো আরো বুঝতে জি অসংখ্য ধন্যবাদ। আর এই বিষয়ে জাভেদ ভাইয়ের হাসক্তি আর মতামত জানতাম চাই। আসলে এর আর্থিক সুবিধার কথাবার্তা অনেক সময় বিভিন্নভাবে প্রচারিত এবং পরবর্তী পর্যায়ে জিনিস অন্যভাবে আবার অন্য মাধ্যমের মাঝে কিন্তু এই জিনিস আবার তুলি ধরে। এই বিষয়ে এখানে আসলে কিভাবে দূর করা যায়? আসলে এখানে যে পক্ষপাতিত্ব বা কোনো বায়াসড হয়ে কোনো কারো পক্ষে অনৈতিক সম্পর্ক সুযোগ নিয়ে যে সংবাদ বা তথ্য পরিবেশন করার যে বিষয়টা কোথাও কোথাও আসছে, যেহেতু মিডিয়া হাউস তাদের প্রত্যেকটা পক্ষের বক্তব্য, তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়েই উপস্থাপনা করে নিউজগুলো একজন সংবাদকর্মী এখানে প্রেরণ করলে ওখানে সেগুলো এডিটিং করে আমাদের যে নিউজ রুমের যে আমাদের সম্পাদক সহ সম্পাদক যারা থাকেন ওনারা দেখে শুনে এগুলো প্রচার করে। এরপরও যেটা হচ্ছে এটা এইগুলোর বিষয়ে আমাদের যে সাংবাদিকতা যারা করে এদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবং যারা এই সংবাদকর্মীর সাথে এই সমস্ত অনৈতিক কাজের সাথে জড়িয়ে দেয়, এরা তো একবার হয়তো করছে, দুবার করছে, একবার উপর তো মানুষ এদের থেকে দূরে সরে যাবে, তখন একে সংবাদকর্মী হিসেবেও চিনবে না, এই গণমাধ্যমকে মানুষ ধিক্কার দেবে। এটা আসলে চলমান থাকতে পারে না। এটা হয়তো কোথাও এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু পরবর্তী দেখা যাবে সেটা যেহেতু পক্ষে বিপক্ষে তথ্যপত্র নেওয়ার সুযোগ থাকে, এই যে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার সুযোগ থাকে, এটা এরকম কিছু আরেকজন সে আবার তার তথ্য উপস্থাপন করছে, এটা একটু পরে যাচাই বাছাই করলেই একজন সংবাদকর্মী অথবা সাধারণ একজন পাঠক যারা আছে তারাই বুঝতে পারে আসলে এটা ফেক নিউজ নাকি এটা সঠিক নিউজ। এটা আপনাকে ধরে নিতে হবে। একটু নিউজের গভীরে গেলে আমরা বুঝতে পারবো এটা কোনো অনৈতিক সুবিধা নিয়ে করা হয়েছে কিনা অথবা এটার বস্তুনিষ্ঠতা আছে কিনা, সেটা আমরা যারা পাঠক আমাদেরকে একটু সচেতন হতে হবে। জি ধন্যবাদ। আর হাসে বহুতজন শ্রোতা যুক্ত হয়ে বললে স্যার। আর হাসে একজন শ্রোতা কল দিয়ে। দুঃখিত শ্রোতা, আবার চেষ্টা করুন। আচ্ছা জি, আরা আলোচনা তাছি আরা কিন্তু ডাহার যে অতিথি যারা আছে আর যেহেতু আঞ্চলিক ভাষায় আরা উপস্থাপনা করি থাকি, নিশ্চয় আরার যারা আরার অতিথিয়ল সংযুক্ত আছেন তারা বুঝিলেও কিন্তু হয়তোবা হতা হইন পারে, কিন্তু আরার অনুষ্ঠানের মূল ক্রাইটেরিয়া হল আরাতে আঞ্চলিক ভাষা উপস্থাপন করি আর একদম প্রান্তিক এলাকার মানুষ যাতে এই আরার মূলত বিষয় গান বুঝিতে পারে, আরা কোন বিষয় কিনলে আসলে আরা আলোচনা করি থাকি। জি আরাতি মানে জি আরেকজন শ্রোতা আড়ালে সংযুক্ত হইতো স্যার। আসসালামু আলাইকুম শ্রোতা, আমার নাম ঠিকানা হয় প্রশ্ন মতামত জানাতে পারেন।
আসসালামু আলাইকুম, আমার নাম রুকিয়া, জি আমি বিহারাতে বলছি। জি জি, আমারে বিশেষ বেশি ভালো লাগে ফাঁকি দোয়া সাংবাদিক বা এরকম করে সে যাবে তাই বেশি ভালো লাগে অনুষ্ঠান বিরিয়ারে আগে আমরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জিল্লা তো হঠাৎ মাঝে দেখা যায় গুজব মানে মিডিয়ার মাঝে ওনারা হতে হারা হারা পৌঁছে আর ভিডিও দেখি যে ফেসবুক মাঝে হারা হারা গুজব পৌঁছে দেখা যায় তারপর আরো বিভিন্ন জিল্লা কি আছে তো জিয়ান পাই আমরা এখন ভিতরে সেদিনে মনে করবো যে জ্ঞানী সঠিক যখন সম্মান সঠিক সম্মান মিথ্যা কিছুদিন আগে ছাত্রীরা বাচ্চায় ঘুমাতি দেখে দিলে কেনা ঘটনার দাহিয়া আসলে কি বেশি সত্যি কিনা দিন সরকার করে নিয়ে ঘটনা অনেক একটু জি, অসংখ্য ধন্যবাদ। আর একটু আর জনাব জসিম মাহমুদ কাছে যাইতাম স্যার, এই বিষয়ে কিনা আসলে কিভাবে আরা সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করিতে পারিও, কারণ এখন তো অধিকাংশ মানুষ কিন্তু সামাজিক যোগাযোগের মানে আস্থা তারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন এইসব জিনিসের উপরে তারা এখন হচ্ছে সবচেয়ে যোগাযোগ মাধ্যম হচ্ছে বিভিন্ন অনলাইন, জি ফেসবুক। এখন অনেক সময় অনেক নিউজ আমরা দেখায় মাত্র অনেকজনের না বুঝে শুধু শেয়ার করে বসে থাকি। এটা শেয়ার করার মাধ্যমে আরো অনেকজনে আমার বন্ধু বান্ধব যারা আছে এরাও দেখার জন্য আগে বুঝতে হবে জিনিসটা সঠিক কিনা। সঠিক যদি নিউজ হয় তারপর আমরা শেয়ার করব, লাইক দিব, কমেন্ট করব। এইগুলা থেকে আমরা মানে এগুলা সব সময় দেখতে হবে, নিউজটা আগে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে বিভিন্ন অনলাইনে আসছে কিনা ক্রস চেক করতে হবে, তারপর আমরা এই নিউজটাকে সঠিক নিউজ হিসাবে মানে ধরে নিব। এইভাবে আমরা যদি মানে সচেতন হলে আমরা কোনো একটা প্রতিকার পাবো আর কি। আমি একটু এখানে যোগ করি, সেটা হচ্ছে যে আসলে যারা আমাদেরকে চিন্তা করতে হবে যে নিউজ পোর্টালগুলো, যে অনলাইন নিউজ পোর্টালগুলোতেই বেশি আমাদের যে তথ্যপত্রগুলো দ্রুত মানুষ মোবাইলের কারণে পায়। সেক্ষেত্রে যারা পাঠক তাদের উচিত হবে যে আসলে কোন মিডিয়া হাউস থেকে এই নিউজগুলো হচ্ছে কিনা। শুধু ফেসবুক আইডি থেকেই কোনো কিছু গেলেই যাতে আমরা হুট করে এটা শেয়ার না করি। যদি আমরা দেখি যে বাংলাদেশের যে রেজিস্ট্রেশন করা যে গণমাধ্যমগুলো, যে পত্রিকাগুলোর অনলাইন ভার্সন আসে, সেই পত্রিকায় সেই রেজিস্ট্রেশন করা যে অনলাইনগুলো আছে সেই অনলাইনগুলোই যে নাম করা সবাই চিনে জানে এরকম অনলাইনগুলোতে এই নিউজগুলো হচ্ছে কিনা এটাও দেখার দরকার আছে। যে বইফোর অনেকে নাম দিয়ে একটা নাম খুলে দিল, সেখানে বিভিন্ন তথ্যপাত্র ভুল তথ্য দিয়ে একটা গুজব ছেড়ে দিল, সেটা আমরা শেয়ার করব। এক্ষেত্রে আমাদের একটু যাচাই বাছাই করে আমাদের পাঠকদেরকে একটু যাচাই বাছাই করা দরকার যে প্রকৃত অর্থে যে সমস্ত মিডিয়া সবার কাছে পরিচিত, যেগুলো গ্রহণযোগ্যতা আছে সেগুলো যাতে আমরা গ্রহণ করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যে সংযুক্ত আছেন ঢাকা থেকে, আমরা আবারও একটু জনাব শুভাশিস রায় দ্বীপের কাছে যেতে চাই। আমরা মনে হয় দিলদার এই বিষয়টি একটু করে যদি তুমি উপস্থাপন করো। আলোচনা থেকে উঠে এসেছে অবাধ তথ্যের এই প্রবাহের কারণে নানা রকম বিভ্রান্তির মধ্য দিয়ে মানুষকে যেতে হয় এবং গণমাধ্যমকে এই অবাধ তথ্যেও প্রবাহের কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এসব কারণে রাজনৈতিক, সাম্প্রদায়িক এবং এমনকি ব্যক্তিগত পর্যায়ে ইচ্ছা থেকে হোক বা অনিচ্ছায় হোক বিভ্রান্তি ছড়ানো যায়। এবারে জনাব শুভাশিস রায় দ্বীপ, আপনার কাছে জানতে চাই, এতদিন একটি ধারণা ছিল মূলধারার গণমাধ্যমে আমরা সঠিক তথ্য পাবো, কিন্তু ভার্চুয়াল জগতে মানুষের বিচরণ বেশি, আবার একই কারণে মূলধারার গণমাধ্যমের অনেক সময় ভুল বা মিথ্যে তথ্য ছড়ানোর জন্য দায়ী থাকে। এমন অনেক তথ্যই মিথ্যা হিসেবে সামনে আসছে। তাহলে আমরা সঠিক তথ্যেও কাছে কিভাবে যাব বা সঠিক তথ্য কিভাবে পাবো এবং গণমাধ্যম এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারে বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতায় যদি একটু বলতেন। মূল কারণ হচ্ছে যে মানে দেখা যায় যে কারো আইডিওলজিক্যাল বা কারো আদর্শিক যে জায়গা ওই জায়গা তো সেক্ষেত্রে এইসব যেহেতু খুব বেশি ওভার ইনফরমেশন কি পাওয়া যায় সব জায়গায়, তো দেখা যায় যে কোনো একটা ইনফরমেশন হয়তো কেউ ভুলভাবে নিয়ে সেটা হচ্ছে প্রচার করতেছে বা করছে। আগে এটাও ঠিক যে মূলধারা
জি, আপনাকে শোনা যাচ্ছে না। আমার মনে হয় আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমরা আবারও ফিরে আসব। আমরা একটু আমাদের স্থানীয় যিনি আমাদের আছেন এখানে আমরা আবার একটু জাভেদ ভাইয়ের কাছে। জি, আপনি আমার মনে হয় আপনি বিষয়টি আবার একটু আপনি চেষ্টা করেন আমাদের সাথে সংযুক্ত হতে। আমরা একটু জাভেদ ভাইয়ের কাছে যেতে চাই। আসলে এই চ্যালেঞ্জগুলা কিভাবে আমরা এই ছড়ানো এই যে গুজব ছড়ানোর ইয়াগুলা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? আমরা আপনার কাছে ফিরে আসবো। আপনার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। জি। খেটে বলতে না। আচ্ছা, আমরা একটু কি আমাদের আমাদের জনাব মরিয়ম শেলীকে আমরা কি একটু এই বিষয়ে কি মতামত পেতে পারি? আমি বলতে পারি, জি। এখানে যদিও আজান হচ্ছে, আমি বলবো যে এ বিষয়ে আসলে সুভাষিস অনেক ভালো বলতে পারবে। আমি সুভাষিসকে অনুরোধ করবো, সুভাষিস আপনি যত ভিডিও ওপেন করার দরকার নেই, আপনি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, জি। আপনি না, আমি যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে দেখা যায় তথ্য যেহেতু এখন এখন অনেক বেশি, তো আমরা শুরু থেকেই কাজটা করতে পারি। একটা টেকনোলজিক্যাল প্রযুক্তি জায়গা থেকে আমি একটু জিনিস বলি। যে ধরেন কোনো একটা তথ্য আসছে যে ঢাকায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে এমন একটা কিছু হচ্ছে। এই একই জিনিস আমি যদি একটু আমরা গুগল গুগলে যদি সেম জিনিস আমি আর একটু সার্চ করি, তখন দেখা যাবে যে কয়টা নিউজ মিডিয়া এই জিনিসটা হচ্ছে প্রতিবেদন করতে বা কারা কি বলতে ওই তথ্যগুলো পাওয়া যায়। তো আমি একদম ব্লাইন্ডলি মানে একটু অন্ধভাবে যে যা বলতেছে এটা বিশ্বাস না করে আমি যদি নিজে একটু দেখি, সামান্য একটা গুগল সার্চ, তাই না, যে এই কথাটা আছে এই কথাটাই কপি পেস্ট করে ওইখানে যদি আমি সার্চ করি, তাইলে কিন্তু আমি অনেকগুলো রেফারেন্স পাবো যে এটা আসলে সঠিক ভুল বা আসলে কেমন হয়েছে কিনা, কন্টেক্সট কেমন ছিল, সবকিছু আমি বুঝতে পারবো। তো এই জায়গা থেকে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকেরা যেটা করতে পারে, এটা অবশ্যই সাংবাদিকদের একটা দায়বদ্ধতা থাকে যে একটা তথ্য খুব দ্রুত সবাইকে পৌঁছানো, কারণ যেহেতু এখানে টিআরপির একটা এই সবকিছু আছে। তো সেই ক্ষেত্রে দ্রুততার সহিত আসলে তথ্যটা দেওয়া যায় যদি একটু কি বলে এটারে একটু যাচাই বাছাই করে, মানে আমি একটু ফ্যাক্ট চেক করলাম, একটা তথ্য আমি পাইলাম, পাওয়ার সাথে সাথে একটু যাচাই করলাম। হয় কি আসলে আমরা যদি কোনো প্রাইমারি সোর্স থেকে আসে, মানে খুবই প্রাথমিক যদি কোনো সোর্স হয় যে আমাকে কেউ একটা ইন্টারভিউতে বলছে, সেক্ষেত্রে আমি হয়তো আমার আর যাচাই করার কিছু নাই, যেহেতু ওই মানুষটি আমার বলতেছে আমি ওইটাই প্রকাশ করি। আবার এটার মধ্যে কিন্তু কোনো সেকেন্ডারি জিনিস থাকে যে আমি কোনো ফেসবুকের মাধ্যমে কোনো একটা তথ্য পাইছি বা কোনো একটা ওয়েবসাইট থেকে পাইছি, তো সেটা আমি একটু ক্রস চেক করতে পারি যে ওয়েবসাইটে আসলে এই তথ্যটা আছে, যদি থাকে এই তথ্যটা কোন ভাবে আছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করি, মানে সাংবাদিক যারা আছে তারা যদি একটু জিনিসগুলোর প্রয়োগ করে তাদের প্রত্যেক দিনের কাজে, তবেই আমার মনে হচ্ছে মূলধারার সাংবাদিকদের মানে মূলধারার গণমাধ্যম থেকে আমরা হয়তো ভুল তথ্য পাওয়ার যে পরিমাণ ওটা হয়তো কম। তবে অবশ্যই এই বিশেষত মানে আমাদের আস্থার জায়গাটা আমরা সবসময় চাই আমাদের আস্থার জায়গাটা মূলধারা গণমাধ্যমে থাকবে, তাই না? কারণ তাদের যেই নেটওয়ার্ক আছে, তাদের যেই পরিচিতি আছে, তাদের যে বিশ্বাসযোগ্যতার একটা জায়গা আছে, ওটাকে আসলে মানে ওইটাই থাকা উচিত সাংবাদিক। তো আমাদের মনে হয় যে তাদের এই প্র্যাকটিস গুলা করলে জিনিসগুলো হয়তো আরেকটু ভালোর দিকে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন। আমরা এখানে যারা স্থানীয় আমাদের দুজন শ্রদ্ধেয় সাংবাদিক আমাদের অতিথি আছে, আমরা ওনাদের কাছে আরেকটু বিষয় নিয়ে আমরা একটু যেতে চাই। আমরা হয়তোবা আপনাদের সাথে আছি। আমরা এই যে আমি প্রথমে একটু জাভেদ ভাইয়ের কাছে যেতে চাই। সংবাদ প্রতিবেদন তৈরির ক্ষেত্রে একজন সাংবাদিকের কি কি ত্রুটি আছে বলে আপনি মনে করেন? মিথ্যা তথ্যের প্রভাবে গণমাধ্যমকে কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়? সম্ভব হলে ঘটনা ও উদাহরণ সাপেক্ষে যদি আপনি বিষয়টি বলতেন, যেহেতু আপনি অনেক ঘটনার সাক্ষী কিন্তু এই টেকনাফ এই অঞ্চলে। এখানে আসলে যে সংবাদ প্রতিবেদন করতে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্ত হই, যে আমরা অনেক সময় যে কেউ একটা বক্তব্য দিল সেটার উদ্ধৃতি দিয়ে আমরা চাপিয়ে দিলাম। আসলে যিনি বক্তব্য দিল তিনি সঠিক দিল কিনা, সে তার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা একটু দেখতে হবে। আমরা অনেক সময় সেটা দেখি না। আমরা আমরা এটা না দেখার কারণে আমরা অনেক সময় ভুল তথ্য দিয়েছি। আমাদের যে রোহিঙ্গা ক্যাম্পে যে যখন যে 2017 সালে মিয়ানমার থেকে জি। বাস্তুচ্যুত হয়ে লক্ষ লক্ষ মিয়ানমার নাগরিক, আমরা যাদেরকে স্থানীয়ভাবে রোহিঙ্গা নাগরিক হিসেবে চিনি, তারা আসলো। তারা জি। অনেক সময় তাদের বক্তব্যগুলো দেখছে, এরা যেহেতু একটা দেশ থেকে
বিতাড়িত হয়ে আরেকটা দেশে আছে, এরা এখানে আশ্রয় নেওয়ার জন্য অনেক সময় তারা মিথ্যা বলছে, এরকম অনেক তথ্য হয়েছে। কিন্তু আমরা অনেকে কিছু তার একটা বক্তব্য নিয়ে যে আমার সব বাড়িতে মেরে ফেলছে, পরে দেখি যে তার বাবা মা সব আছে। জি হ্যাঁ, একটা ছেলে আমরা পাইছি, সে একটা বিবিসি নিউজে সে তাকে ফলো করতেছিল। জি শাহপুর একটা ছেলে, সে বলে যে আমার বাবা মারা গেছে, আমার মা একসাথে আসছিল, এখান থেকে কোথায় হারিয়ে গেছে, এখন আমি কি অবস্থায় যাব। তখন জি তার এই মর্মান্তিক কাহিনী শুনে আমরা তার পিছু নিয়েছি যে সে আসলে কোথায় যায়, কিভাবে যায়, কি করে দেখি তার মাকে খুঁজে পায় কিনা। জি পরে কদ্দূর আস্তে আস্তে দেখি সে আমাদের থেকে হারিয়ে গেছে। পরে খবর নিয়ে দেখি সে তার বাড়ি, সে তাকে নয়াপাড়া ক্যাম্পে সে বসবাস করে, তার মা বাবার সব আছে। জি সে এখান থেকে কৌশলে শাহপুরদ্বীপে গিয়েই সেখান থেকে সে নতুন আসতে এসেছে, সে জি এখানে একটা কাহিনী জন্ম দিল। হ্যাঁ, পরে আমরা কদ্দূর গিয়ে বুঝতে পারলাম সে ফেক। জি তাহলে এমন সময় যদি আমরা তার সে বক্তব্য, তার সে কথা যদি আমরা রেকর্ড করে ছাপিয়ে দিই, জি হ্যাঁ, তাহলে আমরা নিজেরাই ভুল তথ্য দিচ্ছি। এরকম এরকম অনেক বিভ্রান্তিমূলক নিউজ আমাদের হাতে এসেছে, অনেকে আমরা হয়তো এভাবে করেই ফেলেছি। হ্যাঁ, এরকম অনেক ঘটনাও ঘটেছে। জি যে আরেকটা আমার নলেজে চলে, সে হচ্ছে এক বৃদ্ধ মানুষ, সে টেকনাফ সদরের এক মুরব্বী ছিল। জি সে তার একটা কাবিনের কপি আমাদের কাছে নিয়ে আসছে, যে জি একটা মেয়ের ছবি ছিল এই কাবিনের সাথে, বলে যে আমি এটাতে বিয়ে করছি, বিয়ে জি করার পরে সে আমার থেকে এখন পালিয়ে গেছে স্বর্ণ টর্ণ নিয়ে, এখন এটাকে একটু নিউজ করতে হবে। এখন জি ওই মেয়েরা তো কোথাও পাচ্ছি না, কিন্তু এই মানুষের বক্তব্য তো সে বক্তব্য দিচ্ছে, সে সবকিছু করতেছে। হ্যাঁ, তার কাবিনের কপি স্ট্যাম্প করছে, সে কাবিন করে নাই, জি নুরারি পাবলিক করছে, নুরারি পাবলিকের কপি আছে, এগুলো নিয়ে অলরেডি সংবাদে নিউজ চলে আসছে। পরে দেখা যায় ওই ছবিটাই হচ্ছে একটা ফেসবুকের একটা মহিলার ছবি। জি তাহলে এভাবেই আমরা তো প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমরা নিজেরাও বিভ্রান্ত হচ্ছি, এবং সে বিভ্রান্তিমূলক পত্রিকাতে নিউজও চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। যে 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 দায়িত্বশীল মানুষ যদি না হয়, হুম, তাদের বক্তব্যগুলো আমাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। হুম, এবং এগুলো আরো ভালোভাবে ক্রস চেক করে অথবা সময় নিয়ে এই নিউজগুলো করা উচিত। এক্ষেত্রে আমাদের আরো সচেতন হওয়া দরকার, আরো ক্রস চেক করা দরকার। এবং আমি যেটা বলছিলাম আগেই, জি যে আমাদের যদি সব জায়গায় যদি একটা এরকম যদি কোনো সেল থাকতো, জি সেটা আমাদের মিডিয়া কর্মীদের কাছ থেকে হোক, আমাদের সরকারি বা বেসরকারি কোনো অ্যাঙ্গেল থেকে হোক, যে সঠিক তথ্য দেওয়া, দ্রুত তথ্য দেওয়া। যদি দ্রুত তথ্য না দেয়, গুজবটা ছড়াই যায় বেশি। তো এই যে এর মধ্যে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, জি সেখানে কে কোথায় কিভাবে বিভিন্ন রাজনৈতিক বিভিন্নভাবে, বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে, হুম, যে এখানে ওটা মারা গেছে, এখানে এটা মারা গেছে, ওখানে এটা নাজেহাল হচ্ছে, বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও এখানে ছাড়ছে, এগুলো কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো বোঝারও সময় হচ্ছে না। তাহলে এগুলো কেউ কেউ শেয়ার করছে যে হুম, যেদিকে পারে। এই যে একটা এখানে গুজবও হতে পারে, এখানে সঠিকও হতে পারে, এগুলো যে যাচাই বাছাই করার, এগুলো আইনও হচ্ছে। কিন্তু আইন হলেও আগে যে ঘটনাটা ঘটে যাবে, যে দুর্ঘটনা ঘটে যাবে, এটা তো রুখে যাবে না। তাহলে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের এখানে এগুলো রেজিস্ট্রেশন যেখানে দেওয়া দরকার, যেখানে আমাদের সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া দরকার, সেখানে এগুলো উদ্যোগ নিয়ে হলেও গুজব প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি আমাদেরকেও আরো বেশি সচেতন হয়ে কাজ করা, যে সুযোগ সৃষ্টি করা দরকার। আশা করি এটা আমাদের যে আর্টিকেল 19 হোক, হুম। আমাদের যে জাতীয় প্রেস ক্লাব হোক, আমাদের সংবাদ মিডিয়া হাউস হোক, এখান থেকে আরো বেশি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া, আমাদের দক্ষ করা, আমাদের কারিগরি সুযোগ সুবিধা দেওয়া, এগুলো করলেই মনে হয় আমাদের কিছুটা গুজব লাঘব হবে, এবং জনগণ বিভ্রান্তি থেকে মুক্ত হবে। জি অসংখ্য ধন্যবাদ। আর একটু জনাব জসিম মাহমুদের কাছে আবার একটু যাইতাম চাই। আর অনরা যেতে সাংবাদিকতা শুরু করছেন, এতে কিন্তু হাতে গোনা কিছু সাংবাদিক আছে। এখন কিন্তু সময়ের ফাঁতি অনেক বাড়ি গিয়ে গই। এখন অনেক কান ঘটনা হইলে সাত দোয়ানিতে শুরু করি, পাড়া মহল্লায় এনকি মানে জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত খুব দ্রুত এই গণমাধ্যম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়ে। আসলে অনেকেই তরুণ যারা সাংবাদিকতার মাঝে এখন পেশা থাকে, তারাল্লা বলি অনরার কি পরামর্শ আছে? এখন যারা নতুন জি সাংবাদিকতায় যারা আসছে, এদের থেকে মানে আগের যে যেগুলা আপনার গণমাধ্যমে অনেক নিউজ আসতেছে, তরুণ যারা আসছে এরা মানে বিভিন্ন গণমাধ্যমে যুক্ত হচ্ছে। এর যারা যুক্ত হচ্ছে গণমাধ্যমে, এদেরকে যাচাই বাছাই করতে হবে। গণমাধ্যমে এটা সঠিকভাবে সংবাদটা এদেরকে বাধ্যবাধকতা দিতে হবে। বিভিন্ন মানে এদেরকে জানাতে হবে, বিভিন্ন ক্রস চেক করতে হবে নিউজটা দিছে মানে এটা সঠিক কিনা, সঠিক নিউজ দিচ্ছে কিনা। যারা নতুন, যারা সাংবাদিকতায় আসছে আর কি, এগুলা যদি আমরা বিভিন্নভাবে কার্যকর করতে পারি, এটা ক্ষতিকর হবে বলে আমি মনে করি।
জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় ছিলাম আমাদের স্থানীয় যে সিনিয়র সাংবাদিক দুইজন উপস্থিত আছেন এখানে, ওনার সাথে আমরা একটু আবারও জনাব শুভাশিস রায় দ্বীপের কাছে যেতে চাই। আমার মনে হয় দিলদার জি তুমি এই জি বিষয়টা। আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম মিথ্যা তথ্যের প্রচার বন্ধে কি কি করা যায়, এক্ষেত্রে সত্য তথ্যেও প্রকাশ কিভাবে সাহায্য করতে পারে, গণমাধ্যম ফ্যাক্ট চেকের মাধ্যমে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলে আপনি মনে করেন, যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। ওকে, সেই ক্ষেত্রে প্রথম জিনিসটা হচ্ছে আমার মনে হয় এটা মিডিয়া লিটারেসি। মানে হচ্ছে এই যে মিডিয়া বা গণমাধ্যম যেগুলো আছে ওইগুলো সম্পর্কে মানুষের জানাশোনা বাড়াইতে হবে। মানে হচ্ছে মানুষকে বুঝাইতে হবে যে আসলে কোনটা সত্যি, মানে তথ্য যে আসলে ভুল হয় আপনাকে একটু করে থামাই দিয়ে আমাদের আরেকজন শ্রোতা কিন্তু আমাদের সংযুক্ত হতে যাচ্ছে। জি, হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার নাম ঠিকানা ও প্রশ্ন আর মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো তো মফিজ। আমি এদের মধ্যে একটা বলছি জি একটা জিনিস বিষয়টা জানতে চাইছি। এতটা হলো মায়ের বয়স বড় ইয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বদনাম করার আবার হুমকি দেয়। আমি এই জিনিসগুলো বেঙ্গল বাইরে এখানে আমি একটা পরামর্শ চাইছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব শুভাশিস রায়দীপ, আমাদের এখানে কিন্তু আমাদের স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি আমাদের রোহিঙ্গা ক্যাম্পে সাময়িক আশ্রিত জনগোষ্ঠী আছে। আমাদের এমনই একজন শ্রোতা আমাদের এখানে ফোন করেছেন, অর্থাৎ ওনার ঘরে কিন্তু উপযুক্ত মেয়ে আছেন। বিভিন্ন ধরনের নানান গুজব আশেপাশের মানুষগুলা ছড়িয়ে থাকে। আসলে ভয়ভীতির কারণে এই বিষয়গুলোকে কিভাবে আসলে উনি ট্যাকেল করতে পারেন, নিশ্চয়ই আমাদের এই বিষয়টা যদিও বা আজকের প্রেক্ষাপটে নাই, তারপরও আপনি একজন সচেতন ফ্যাক্ট চেকার হিসাবে যে আপনারা কাজগুলো করে থাকেন, ওনাকে একটু করে যদি এই বিষয়ে একটু কিছু পরামর্শ দিতেন আমাদের আলোচনার ফাঁকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে শুরুতেই এটা দিয়ে দিচ্ছি। জি, মানে আমার মনে হয় যে আমার নিজেরও একবার মানে আমি একবার রুগী একটা আমার যেটা মনে হচ্ছে ওইখানে যে গুজবগুলো থাকে সেই ক্ষেত্রে আপনারা সহজ একটা সমাধান হইতে পারে এমন, বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্ট চেকার কমিউনিটি আছে। যেমন আমার যে প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনারা ওইসব ফেসবুক পেজ ফ্যাক্ট ওয়াচ আছে, তারপর হচ্ছে এফপি আছে, নিউজ আছে, এই ধরনের অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, তাদের সাথে একটা যোগাযোগ রাখতে পারেন। তাদের ফেসবুক পেজ গুলো কিন্তু সারাক্ষণই ওরা ইনফরমেশন ভেরিফিকেশন করে। আপনি যদি একটা তথ্য তাদেরকে মেসেজ দিয়ে বলেন যে এই তথ্যটা আসলে সঠিক কিনা, তাদের যে ফ্যাক্ট চেকার আছে তারা আপনারা জানাবে যে এটা আসলে সঠিক না। এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর দ্বিতীয় কথা যেটা আসতেছিল ওই আলোচনার ইয়ে দেখে আমি বলছি, তো ওইখানে হচ্ছে প্রথম যে কাজ আমার করা উচিত এটা জি, হচ্ছে লিটারেসি বাড়ানো। মানে হচ্ছে সাক্ষরতা, মিডিয়ার সাক্ষরতা যত বেশি বাড়বে, মানুষের এগুলো জানাশোনা বেশি বাড়বে, তত সচেতন মানুষ যখন সচেতন হবে তখনই আস্তে আস্তে আসলে এই যে ফ্যাক্ট চেকিং বা যাচাই বাছাই এগুলোর প্রতি। কারণ হচ্ছে আমি যদি সচেতন না থাকি যে একটা তথ্য আমি যাচাই বাছাই করেই পরে বিশ্বাস করবো, আদারওয়াইজ কিন্তু এগুলো আমার দরকার নেই। তো আমার মিডিয়া লিটারেসি প্রথম। দ্বিতীয় আসতেছে হচ্ছে তথ্য যাচাই, তথ্য যেমন নিব যাচাই গুগলের মাধ্যমে করবো, ব্যক্তিগতদের সাথে যোগাযোগ করবো। এই সব কিছু করার মাধ্যমে হচ্ছে আমার যখন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে তখনই শুধুমাত্র আমি একটা তথ্যকে বিশ্বাস করবো। আর এই ক্ষেত্রে একটা কথা আপু একটু আগে ঠিকই বলেছেন যে সত্য প্রকাশের কোনো আসলে ওইটার কোনো অল্টারনেটিভ, যত সাংবাদিকরা বা হচ্ছে সবাই হচ্ছে যত বেশি সত্য তথ্য ছড়াবে স্বাভাবিকভাবেই মিথ্যা তথ্য কমে যাবে। এটা একটা উদাহরণ হচ্ছে বর্তমানে যে আসলে কোটা সংস্কার আন্দোলনটা চলতেছে, তো এই আন্দোলনের ক্ষেত্রে আমি আমার ডে টু ডে ক্ষেত্রে অনেক গুজব দেখছি, কিন্তু বাকি আগে যেই পলিটিক্যাল ইভেন্ট বা ধর্মীয় কোনো একটা ঝামেলার মধ্য দিয়ে যে ইয়েগুলো হইতো, ওইসব ইভেন্টে দেখা যেত যে পুরোনো অনেক ভিডিও, পুরোনো অনেক ছবি এইসব কিছু পাওয়া যেত। কিন্তু এখন ওইটা পাওয়া যাচ্ছে না, কারণ কি এখানে প্রত্যেকটা গণমাধ্যম আহ, বিভিন্ন জায়গায় live করতে বিভিন্ন ছবি মানে প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপ টু ডেট রাখতে মানুষ। তো যখন সত্য তথ্য এভিবিলিটি অনেক বেশি থাকে, মানে সত্য তথ্য সবচেয়ে বেশি ছড়ানো থাকে এবং মিথ্যা তথ্যের আসলে ওইভাবে প্রয়োজনীয়তা আর থাকে না। তো স্বাভাবিকভাবেই সত্য যত বেশি ছড়াবে মিথ্যা তত বেশি ছোট হইতে থাকে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে ফ্যাক্ট চেকিং এর আমাদের কি কি টুলস এবং প্রশিক্ষণ প্রয়োজন, আসলে এই বিষয়টি আমরা সাধারণ জনগোষ্ঠী কিভাবে এই বিষয়গুলো নিয়ে জানতে পারে। আচ্ছা, টুলসের ব্যাপারে প্রথমেই তো আমি বললাম একটা জিনিস হচ্ছে আপনার মানসিকভাবে প্রস্তুতি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যে আমরা যাচাই বাছাই করবো। যখন এটা মানসিকভাবে আমরা প্রস্তুত হলাম তখন আসতে হচ্ছে বিভিন্ন টুলস। টুলসের মধ্যে একটা টুলস হচ্ছে আমি যেটা বললাম, এটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। মানে হচ্ছে ওই যে কোনো একটা তথ্য জাস্ট শব্দ লিখে গুগলে একটু সার্চ করা, এটা বলছে কিওয়ার্ড সার্চ, তাই না? তো এটা যখন আমি গুগলে একটু সার্চ করবো দেখবো যে ডিটেলস পাওয়া যেত, বিভিন্ন মানে রেফারেন্স
মারা গেছে এমন একটা ছবি যদি আসে, আমি ওই ছবিটা গুগলে যদি একটু অনুসন্ধান করি, ছবি দিয়েই গুগলে সার্চ করা যায়। ওটা যখন আমি করবো, করার সাথে সাথেই দেখবো যে ওই ছবিটা যদি এর আগে থেকে থাকে কোথাও, ওই জিনিসগুলো আমার সাথে চলে আসবে। তো আমি খুব সহজে বুঝতে পারবো যে এই ছবিটা আসলে এই ঘটনার না অন্য কোনো ঘটনার। এইভাবে হচ্ছে একটা জিনিস যাচাই বাছাই করে। একটা জিনিস হচ্ছে সবসময় সূত্রটাকে একটু ভালোভাবে দেখে যে আমাকে কে এই তথ্যটা দিচ্ছে। যে তথ্যটা দিচ্ছে তার তথ্যটা নেওয়াটা আমার জন্য কতটুকু সঠিক হবে। যদি কোন মিডিয়া দিচ্ছে তথ্যটা, বা কোন ওয়েবসাইট দিচ্ছে, বা কোন গবেষণা সংস্থা দিচ্ছে, সরকার দিচ্ছে, কে দিচ্ছে, মানে ওই জিনিসটাকে আমার প্রথমে জানতে হবে। মানে একটা কথা বলে 5W1 এ, মানে 5টা কোয়েশ্চেন একটা তথ্যের আপনার করতে হবে, তাই না? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কে দিচ্ছে আমার, না কে এই তথ্যটা আমার কাছে নিতেছে, কি দিচ্ছে, এই জিনিসগুলো যখন আমি জানতে পারবো তখনই হচ্ছে বুঝতে পারবো যে কোনটা সঠিক। আর টেকনোলজির ক্ষেত্রে যদি আপনি বলেন, হ্যাঁ রিভার্স ইমেজ সার্চ, এটা একটা আমি বললাম, ছবি দিয়ে সার্চ করা, কিওয়ার্ড সার্চ, শব্দ দিয়ে অনুসন্ধান করে এটা একটা, আর হচ্ছে আহ, এটা আরেকটা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেকগুলো বিষয় জানলাম আমাদের অতিথি এখানে যারা আছেন এবং যিনি সংযুক্ত আছেন। আমরা এবার একটু জনাব মরিয়ম শেলির কাছে যেতে চাই। আমরাও প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসতেছি। এটা হলো এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে আপনার কি মনে হয় এই বিষয়ে সচেতন হতে সবচেয়ে জরুরি বিষয়গুলা কি? এবং তা কি আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে লক্ষ্য পূরণ করা সম্ভব কিনা? আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নামকে, এবং ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাইকে, জসিম ভাইকে। ওনারা এই যে আমাদের আমরা বসে থেকেও এখানে যে টক শোটা করতে পারলাম, এটা হলো আসলে ওনাদের আন্তরিকতা এবং রেডিও নামের এই সহযোগিতার কারণে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুভাশিসের কথায় আমি ফিরে আসবো। আসলে ভুল তথ্যটা ছড়ানো, আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু ভুল তথ্যের মাত্রাটা কম, পুরোপুরি শেষ হবে না কিন্তু মাত্রাটা কম। আমার সবসময় আমি বছর সাংবাদিকতা করেছি, যে কারণে আমি বলবো যে সাংবাদিকদের উপরে মানুষ কিভাবে সঠিক তথ্যের জন্য ডিপেন্ড করে, এটা আমরা কিন্তু সকলেই যারা সাংবাদিকতা করি তারা জানি। এবং বর্তমান সময়ে আমরা দেখছি যে মানে আগে আমরা যখন সাংবাদিকতা করেছি তখন শুধু গণমাধ্যম বলতে আমরা বুঝতাম যে আপনার গণমাধ্যম বলতে আমরা প্রিন্ট মিডিয়া দেখতাম, দুই একটা ইলেকট্রনিক মিডিয়া, বাদ বাকি অনলাইন মিডিয়াও সেরকম ছিল না। কিন্তু এখন অনলাইন মিডিয়ার এত জয় জয়কার, এত বেশি ছড়িয়ে গেছে যে আমরা মানে আমি ফেসবুকেও বলবো একটা অনলাইন মিডিয়া, আমরা খুবই ডিপেন্ড করে ফেলেছি অনলাইনের উপরে। এই যে আমরা যখন এরপরে নির্ভরশীল হয়ে গেছি, এখানে কিছু অসাধু মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবেই ভুল তথ্য আপনার কাছে দিয়ে দিচ্ছে, এবং কিছু মানুষ আছে অসচেতন ভাবেই সেইগুলো মানে শেয়ার করতে করতে এগুলো আরো ছড়িয়ে ফেলছে। তো এই জায়গা থেকে যেহেতু আমরা যারা সাংবাদিক, যারা মিডিয়াতে আছে, তারা মনে করে যে তারা অন্যান্য মানুষের থেকে একটু সচেতন। তাহলে আমি যখন সচেতন মনে করছি তাহলে আমার কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের কথাটা কিন্তু শুভাশিস বলছিল যে আপনি যে তথ্যটা পাচ্ছেন, 1 নাম্বার হলো আপনি প্রথমে এটাকে গুগলে সার্চ করতে পারেন। আপনি যে ছবিটা পাচ্ছেন সেটাই অরিজিনালি কিনা এটা আপনি সার্চ করতে পারেন। যারা টেকনাফে সাংবাদিকতা করে তাদের কাছে টেকনাফের যে কোনো তথ্য যত সহজে যাচাই করা সম্ভব, আমি ঢাকাতে থেকে কত সহজে কিন্তু সম্ভব না। যেমন জাভেদ ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন, উনি কিন্তু জানেন যে এই যে ছবিটা তার পাশে তোলা। তো এই 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 জায়গা থেকে কিন্তু আমাদেরকে নিজেদেরকে কিছু দায়িত্ব নিতে হবে। মিথ্যা তথ্য, ভুল তথ্য ছড়ানোর জায়গা থেকে নিজেদের কিছু দায়িত্ব নিতে হবে। এবং প্রতিযোগিতা না, তথ্য আমি আগে দেব, এই প্রতিযোগিতা থেকে আমাদের যদি আমরা বের হয়ে এসে আমরা যদি এই প্রতিযোগিতাটা করি যে আমি তথ্য দিব কিন্তু সেটা সঠিক তথ্য দিব, এই মানে এই প্রক্রিয়াটা যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য মানে সাংবাদিকদের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য খুবই একটা ভালো জায়গা তৈরি হবে সত্য তথ্য প্রচারের ক্ষেত্রে। আর সুভাষিস যেটা বলছিল, জাভেদ ভাইরাও বলছিলেন, যখনই দেখবেন যে সত্য তথ্যগুলো আপনি বেশি ছড়াচ্ছেন, আর আমরা যদি বলি যে আর্টিকেল 19 আসলে কাজ করে
সাংবাদিকদের সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করে, সেই জায়গা থেকে কিন্তু এই সত্য তথ্য, মিথ্যা তথ্য এগুলো এসছে। কারণ আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি আমরা দেখেছি সাংবাদিকরা ভুক্তভোগী হয়েছে ভুল তথ্য অনেক সময় নিজের অজান্তে ছড়িয়ে পড়ার কারণে, ছড়িয়ে দেওয়ার কারণে। ওটা তারা যে সবসময় নিজে ইচ্ছে করে করেছে তা না, এটা হলো ছড়িয়ে গেছে। আবার অনেক সময় তাদের বিরুদ্ধে ফলস মামলা হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে সাংবাদিকদের সেফটিটা তৈরি করা, গণমাধ্যম যেন একটা ভালো জায়গায় যেতে পারে এবং মানুষ যেন সুস্থ তথ্যটা পেতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আর্টিকেল 19 জার্নালিস্ট, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সিএসও এদের সেফটি নিয়ে কাজ করে। আমরা এই যে আজকে আমরা আসলে আর্টিকেল 19 কিন্তু পারবে না যে বাংলাদেশ থেকে মিথ্যা তথ্য প্রতিরোধ করা কিংবা সত্য তথ্য প্রচারে অগ্রণী, তবে হ্যাঁ অগ্রণী ভূমিকা রাখতে পারে। যে সকলে ফেলবে তা। এখানে আমি বলবো যে আমরা এই রেডিও টক শোর মাধ্যমে যেটা আজকে বলছি, এটা আমরা যদি সরাসরি করতে পারতাম, যদি আমরা সারাদিনের একটা প্রশিক্ষণ করতে পারতাম, তাহলে কিন্তু অনেক ভালো এখান থেকে বেনিফিট পাওয়া যেত। যেমন আমরা করছি কিন্তু কিন্তু আসলে সব জেলায় যে আমাদের সম্ভব না। আমাদের সামনে কুমিল্লাতেও আমরা একটা করবো। আমরা চেষ্টা করবো যখন কুমিল্লায় যাব তখন কুমিল্লার আশেপাশে যে সাংবাদিকরা আছে, যে যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখান থেকে নেওয়া। যেমন রংপুরে করেছি, আমরা ঢাকাতে করছি। কিন্তু আসলে এই আমাদের একার পক্ষে আসলে সম্ভব না। এটা সরকার যেমন করবে, সরকারের পাশাপাশি অন্যান্য বেসরকারি অনেক সংস্থা আছে যারা আসলে এগুলো নিয়ে কাজ করে। তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসতে হবে এবং সাংবাদিকদেরকেও এই বিষয়গুলো আন্তরিকতার সাথে দেখতে হবে এবং চিন্তা করতে হবে যে আসলে আমি যেটা দিচ্ছি এইটা সঠিক কিনা। নিজেকে আগে প্রশ্ন করা। আপনি নিউজ করার সময় যেমন 5W কথা ভাববেন, 1H এর কথা ভাববেন, তেমনি কিন্তু আপনি এই যে তথ্যটা দিচ্ছেন, যে তথ্যটা পাচ্ছেন, সেই তথ্যটার ক্ষেত্রেও আপনি চিন্তা করেন যে আমাকে যে ইনফরমেশনটা দিল কেন দিল, তার কি স্বার্থ। মানে সাংবাদিক হিসেবে আপনাকে সন্দেহ করতে হবে। সন্দেহ করার বিকল্প কিছু নেই, আবার বিশ্বাসও করতে হবে। আমি আমরা চেষ্টা করব যদি আপনাদেরকে আমরা আবারও হয়তো এই ধরনের কাজের মাধ্যমে আমরা আপনাদের কাছে ফিরে আসব। তো আমি আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমি নাফকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এভাবে ওনাদের সাথে যুক্ত রাখার জন্য। আর যদি প্রশ্ন থাকে বলেন। জি, আমাদের নির্ধারিত সময়ের প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের শেষ করতে হবে। আমাদের যেহেতু 5টায় আমাদের সংবাদ ছিল, এই সংবাদটা আমরা একটু টাইমে এই অনুষ্ঠানের কারণে আমরা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। জাভেদ ভাই যদি একটু যোগ করতে চান, আপনারা যদি আমাদের শ্রোতাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা এই বিষয়টি আমাদের নিয়ে। যে পরামর্শ সেটা হচ্ছে আমরা যে যারা যে বস্তুনিষ্ঠ সংবাদ যে মাধ্যম, জি, গণমাধ্যম, সেগুলোর উপরেও আমরা আস্থা রাখবো। আমরা অযথা অন্যান্য যে ফেসবুক, বিভিন্ন যে সোশ্যাল যে অর্গানগুলো আছে এই জায়গাতে আমরা এগুলো বেশি মনোযোগ দেবো না। আমরা দায়িত্বশীল সংবাদ সংস্থা এইগুলোকে আমরা প্রাধান্য দেবো। সচেতন পাঠকদের কাছে আমাদের অনুরোধ এটাই। জি, জনাব জসিমউদ্দিন মাহমুদ, আপনি কি কোনো যোগ করতে চান কিনা একদম শেষে আমাদের পরামর্শ শ্রোতাদের জন্য? আমার পরামর্শ হচ্ছে তাদের কাছে আমাদের সবসময় মানে ইয়ে রাখতে হবে যে মানে সঠিক সংবাদ যেটা এটাকে মানে জোর দিতে হবে, মিথ্যা সংবাদ এড়িয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনারা এতক্ষণ শুনিলেন এম্পাওয়ারিং জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস ডিফেন্ডার টু আইডেন্টিফাই ফ্যাক্ট ফ্রম ফেক প্রকল্পের আওতায় দ্য এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আর্টিকেল 19-এর বাস্তবায়নে মিথ্যা ও ভুল তথ্যের প্রভাব ও গণমাধ্যমের চ্যালেঞ্জ বিষয় নিয়ে অতিথি লয়ারে সরাসরি আলোচনামূলক অনুষ্ঠানের প্রচারিত এই কমিউনিটি রেডিও 99.2 FM। এতক্ষণ এই আয়োজনের মাঝে যারা অতিথি হিসাবে সংযুক্ত আছে এবং উপস্থিত আছে আর আবারও পরিচিত আর অতিথির ফাঁতি, যারা আরাতি অনলাইনের মাঝে সংযুক্ত আছে আর আবারও পরিচিত আর অতিথি হলোর ফাঁতি। জি, আপনারা যদি আপনাদের পরিচয়টা একটু আবার দিতেন আমাদের শ্রোতাদের জন্য। আমি মরিয়ম শিরি, আজকে আর্টিকেল 19 থেকে আপনাদের সাথে। ধন্যবাদ। জি, তারপর আমি
আমি আমি শুভাশিস দাসরাজি। আমি হচ্ছে ফ্যাক্টওয়ার্ক থেকে আসছি। আমি হচ্ছে ফ্যাক্ট চেকার এবং একজন গবেষক। অসংখ্য ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন, ধন্যবাদ। আমি জাভেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বোর্ডের কাগজ কসবার দক্ষিণ প্রধান হিসেবে কাজ করছি। সকলকে ধন্যবাদ। আমি জসিম মাহমুদ, আমি বিডি নিউজ ও দৈনিক কক্সবাজার টেকটাপ প্রতিনিধির কাজ করছি। হ্যাঁ, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপিত ছিলাম আর দুজন হারুন রশিদ আর দিলদার বেগম। শ্রোতা, গুজব এবং মিথ্যা তথ্য আড়াআড়াই ছড়াই, আবার ইয়ানোর কারণে গুজব এবং মিথ্যা তথ্যর কারণে আরা কিন্তু সঠিক তথ্য জিয়ান থাকে ইয়ান আরা পাইতে বা ইয়ান নম্মাদে বিশ্বাস করতে আরা দ্বিধাবোধ করে ফেলায় বা আরা সঠিক তথ্য গান চিনিত না পারি কিয়লাই বলে হলে কারণ আর চারিপাশে মিথ্যা এবং গুজব ছড়াই ফরে ইয়ানলাই আর তো অবশ্যই ইয়ান ক্রস চেক বা ফ্যাক্ট যাচাই করা দরকার বা ইয়ান সত্য কিনা ইয়ান যাচাই করি লওয়া অবশ্যই দরকার, নয়তো আর ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে যাইব গই জিয়ানলাই মিথ্যা তত্ত্ব ইয়ান গুজবত পরিণত হয়, গুজব ইয়ান ছড়াই হদ অশান্ত সৃষ্টি হইব সমাজত এবং আর দেশত। শ্রোতা, অনুষ্ঠানত মোবাইলৰ সংযুক্ত যারা আসছিলান বা যারা প্রশ্ন করছেন তারারে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ গড়ির আজিয়ার আয়োজন আগামী হালিয়া বুধবার একই সময়ত এই অনুষ্ঠান পূর্ণ প্রচারিত হইব। বেগুনো বালা থাকিবান, সুস্থ থাকিবান এই কামনায় আল্লাহ হাফেজ। আজিয়ার মতো এড়ে বিদায়।